নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প, মজার একমাত্র ঠিকানা। আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর গল্প ধূম্রলোকে হর্ষবর্ধন। শিবরাম চক্রবর্তী বাংলা হাস্যরসাত্মক সাহিত্যে এক অবিস্মরণীয় নাম। তাঁর সৃষ্ট হর্ষবর্ধন এবং গোবর্ধন আমাদের মনে চির অমর হয়ে থাকবে। আজ ১৩ই ডিসেম্বর শিবরাম চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে তাঁকে জানাই নোটে গাছতলার গল্পের কৃতজ্ঞতা এবং প্রণাম। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি প্রীতম গাঙ্গুলি, পোস্টার ডিজাইন অঞ্জন মহান্তি। শুরু হচ্ছে আজকের গল্প ধূম্রলোকে হর্ষবর্ধন। বাস্তবিক গোবরা, বাবা যে বলতেন মিথ্যে নয়। হর্ষবর্ধন বলেন গোবর্ধনকে, চাপা গলাতেই বলেন যদিও। ধূম্রপান করলে মানুষ কাদা হয়ে যায়, সত্যি। কথাটা যথাসাধ্য মুখ বিকৃত করেই তিনি বলেন। গোবর্ধন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়, বোধহয় উদাহরণের সে অপেক্ষা রাখে। আরে সামনেই দেখ না, জাজ্জল্যমান আমাদের সামনের সিটেই। বাবারে! হর্ষবর্ধনের যেমন বিকৃত মুখ তেমনি বিরস কণ্ঠ। গোবরা দৃষ্টিপাত করে বটে, কিন্তু সম্মুখীন ব্যক্তিকে অতখানি সম্মানের আসন দেবার সঙ্গত কারণ সে খুঁজে পায় না। যাকে তাকে পদমর্যাদায় দিয়ে দিলেই হলো। অমনি অমনি গরু গাধার পদগৌরব কি খোলামখুচি নাকি? ওই 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 লোকটা এতখানি রাস্তা আমাদের সঙ্গেই আসছিল, আমাদের আগে আগেই। হর্ষবর্ধন বিবৃত করেন বিকৃত মুখেই। ওই চুরুটটা হাতেই ছিল ওর, এতক্ষণ ধরেই ছিল, কিন্তু এতখানি রাস্তায় একবারও ওর ধরাবার হুঁশ হয়নি। কিন্তু এখন বাসে উঠে এই আমরাও উঠেছি সেই সঙ্গে, এখন কিনা আমাদের সামনের সিটে বসে সিগারেট ধরানো হয়েছে বাবু। গোবর্ধন মন্তব্য করে, ও যে সিগারেট খায়, মানে খেতে জানে, সেটা বোধহয় জানাতে চায় আমাদের। এতগুলো লোককে একসঙ্গে এক জায়গায় জড়ো করা পাচ্ছে তো। ও তো টানছে আরামে, আমাদের না ব্যারাম ধরে আবার। কেন ব্যারাম কেন? শোনা মাত্রই আতঙ্ক হয় গোবরার। আধি ব্যাধিতে তার ভারী ভয়। কিসের ব্যারাম দাদা? আরে চোখের, আবার কিসের? করজোড়ে উভয় নেত্রের শুশ্রূষা করতে করতে হর্ষবর্ধন বলেন, বলছি কি তবে, সিগারেটের ছাই উঠছে দেখছিস না, চোখে এসে পড়েছে যে। তাঁর চোখা অভিযোগ, চোখা এবং রোখা। তখন থেকে কড়কড় করছে আমার। তাই তো ভারী মুশকিল তো। আঁতকে ওঠে গোবর্ধন। তক্ষুনি সে নিজের চোখ সামলাতে ব্যস্ত হয়, কিন্তু নজর নিচে করতে না করতেই কে যেন চাবুক মারে তার পিঠে। চমকে উঠে চলকে ওঠে সে। তার অবারিত পৃষ্ঠ দেশে না জানিয়েই কে যেন কষাঘাত কষিয়ে দিয়েছে। এমনই করে তোলে নিচের মুখখানা। দেখো দেখো দাদা, কি করেছে দেখো। চুরুট থেকে আগুনের ফুলকি উড়ে এসে আমার আলোয়ানটার কি দশা করেছে দেখো। ইস, ক জায়গায় ছেঁদা করে দিয়েছে দেখো একবার। চাপা গলার চিৎকারে দাদার দৃষ্টি আকর্ষণ করে। দামি আলোয়ানটা, হায় হায়। গোবর্ধনের দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে। কি আর করা যাবে, হায় হায়। ভদ্রলোককে তার চড় মারা যায় না। গোবর্ধন আর তেমন চড়াও দেখায় না। হর্ষবর্ধন ঘাড় নাড়েন। ভদ্রতায় বাধে যে, হ্যাঁ, মনেও আনিস নি ও কথা, বরং মনেও আনতে পারিস মুখে কদাচ না। আর যদি বা কষ্টে শিষ্টে মুখে আনা চলে, কিন্তু হাতে কদাপি কদাপি না। হর্ষবর্ধন নিজের আলোয়ানে বিনীত দৃষ্টি বিন্যস্ত করেন। চারিধারে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করে দেখেন, কিন্তু না, কেবল চোখের ওপর দিয়েই গেছে। দেহের সংযুক্ত প্রদেশে তেমন কোনো ক্ষতিবৃদ্ধি হয়নি তার। বাবা কি মিথ্যে কথা বলেছেন? ধূমপান করলে দেখছিস তো
একেবারেই মাথা নেই লোকটার। হর্ষবর্ধনের পুনরুক্তি হয়। ধূম্রপান করলে মাথা খারাপ হয়ে যায় ঠিকই, আর আর মাথা গেল কি গাধা হলো, আর গাধা যা ওই ভাব প্রকাশের উপযুক্ত ভাষা খুঁজে না পেয়ে হর্ষবর্ধনকে থামতে হয়। আর হাঁদাও তাই। হ্যাঁ, একটু না ভেবেই গোবর্ধন বলে দেয় সগর্বে। হ্যাঁ, হাঁদা বলে হাঁদা। হর্ষবর্ধন সায় দেন ভাইয়ের। চোরুট টানছেন বাবু, পিছনে যে এক জোড়া করে চোখ আছে, জোড়ায় জোড়ায় আছে, সেদিকে হুঁশ নেই। নেই বলে নেই। গোবর্ধন রাগে বেহুঁশ। এমন কি দু জোড়া করে যে পা নেই আমাদের, সেই খেয়ালও নেই ভদ্রলোকের। পা দুজোড়া? কেন দুজোড়া পা কেন? গোবর্ধন প্রাঞ্জলতার পক্ষপাতী। আরে বাবা, আমরা তো আর চার পেয়ে নই ওর মতো যে ধূম্রপান করে খুব মজা পাবো। হর্ষবর্ধনের ব্যাখ্যা হয়। ধূম্রপানের ধও নেই। হ্যাঁ, কাকে বলে সিগারেট তাই জানি না। সিগারেট খাবি তো যা বাপু সবার পিছনের সিটে। অত যদি ধূম্রপানের শখ। সাধু ভাষা সহজে বেরোতে চায় না গোবরার মুখে। চিরকাল কথ্য ভাষাতেই কথা বলার বদভ্যাস। অকথ্য ভাষায় তেমন সুবিধা করে উঠতে পারে না সে। তা না, আরাম করে এসে বসেছেন সবার সামনে। কেমন জাঁকিয়ে বসা হয়েছে আবার দেখো না, ওই দেখো। অসন্তোষ জ্ঞাপন না করে পারে না গোবরা। হ্যাঁ হ্যাঁ, কিরকম ধুমধাম করে টানছে দেখ না। ধূম্রলোচন, আস্ত একটা ধূম্রলোচন। গোবরার স্পষ্টবাদিতা আর অস্পষ্ট থাকে না। এতক্ষণ কানাকানি চলছিল ওদের, কিন্তু উৎসাহের আতিশয্যে শেষ কথাটা উচ্ছ্বসিত হয়ে উঠতেই ধূম্র লোকটার কানে গিয়ে সেধোয়। এই এই এই, জাজ্জল্যমান দৃষ্টান্তটি পিছন ফিরে তাকান। দুই ভাই চুপ মেরে যায়, প্রশংসাপত্র লুকিয়ে ফেলে তক্ষুনি, একেবারে অনেকক্ষণের মতো চেপে যায়। ধূম্রলোচনের চিমনি থেকে আরো বেশি ধোঁয়া বেরোতে থাকে। ধোঁয়ার ধাক্কা এসে চোখে মুখে লাগে, নাকের মধ্যে ঢোকে ওদের। হর্ষবর্ধন বিপর্যস্ত হয়ে পড়েন, আর গোবর্ধন সে একেবারে পর্যবসিত হয়ে যায়। আহ, কি বিশ্রী গন্ধ রে বাবা। হর্ষবর্ধন মৌনব্রত ভঙ্গ করেন অবশেষে। নাকের ভেতরটা জ্বালা করছে আমার। আর কি করা ধোঁয়া রে দাদা। গোবর্ধনও আর চাপতে পারে না, চোখের জল বার করে ছাড়লো। ও, আমাকেও কাঁদিয়ে ছেড়েছে ভাই। ওরে বাবা রে। হর্ষবর্ধন করুণ কণ্ঠেই জানান। তখন থেকে কচলে কচলে তিনি ফুলিয়ে ফেলেছেন দু চোখ। চোখ লাল করে অশ্রুপূর্ণ লোচনে তিনি ভাইয়ের দিকে তাকান। না টেনেই আমার চোখের জলে নাকের জলে। হর্ষবর্ধন নাসিকা ঝেড়ে অশ্রুমোচন করেন। ও, তারপরে নিজের আলোয়ানের খুঁটে গোবরার নাকের জল সস্নেহে মুছিয়ে দেন তিনি। ওহ, আর ওদিকে ও কি আরাম পাচ্ছে ওই জানে। হ্যাঁ আমি জানি দাদা। হ্যাঁ, স্নেহ বিগলিত হয়ে দুর্বল মুহূর্তে বলে ফেলে গোবর্ধন, কিন্তু বলে ফেলেই গুপ্ত কথা সত্যি সত্যি ব্যক্ত করবে কিনা ভেবে ইতস্তত করতে থাকে। নিজের দ্বিতীয় রূপ ধাঁ করে প্রকাশ করা উচিত হবে কিনা সে সম্বন্ধে তার দ্বিধা জাগে। হ্যাঁ, তুই আবার জানিস। হ্যাঁ, হর্ষবর্ধনের বদ্ধমূল অবিশ্বাস। তুই কি কখনো টেনেছিস যে জানবি? একবার একবার টেনেছিলাম দাদা। গোবরা অগত্যা গোপন কাহিনী বেভাস করেই বসে। পাঠশালায় পড়তে ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে এক টান কেবল, বুঝলে দাদা, কাশতে কাশতে মাথা ঘুরে দম আটকে মারা যায় আর কি শেষটায়। বটে, বলিস কি রে তুই? ভাইকে অকস্মাৎ শ্রেষ্ঠতর পর্যায়ের বলে তার সন্দেহ হতে থাকে, কিন্তু পর মুহূর্তেই তার প্রচ্ছন্ন ঈর্ষা প্রকাশ্য জিজ্ঞাসায় জাহির হয়ে পড়ে। হ্যাঁ, তাই তো বলি আমি। কেন যে কোনো কথা মনে থাকে না তোর? কেন যে তোর মাথায় কিছুই নেই? জানা গেল এবার। কেন যে তোর চাখ বেবাক ফাঁক এতদিনে বোঝা গেল। গোবর্ধন নাকে আলোয়ান চাপা দেয়, তার নিজের নাকে। যা ধূম্রপান নির্বুদ্ধিতার বশে অজ্ঞান অবস্থায়, বলতে গেলে প্রায় অজান্তেই হয়ে গেছে, তার তো আর চারা নেই। কিন্তু সেই সর্বনাশকে আর বাড়ানো কেন আবার?
ধোঁয়ার ধাক্কায় এতক্ষণ তো কাহিল হয়েছিলই, দাদার আবিষ্কারের ধুমধাড়াক্কায় আরও সে কাবু হয়ে পড়ে এখন। প্রথমে সে হাত দিয়েই সেই ডাইনি ধূমাবতীদের তাড়াতে চায়, শূন্য মার্গেই চড়চাপ্পড় চালাতে থাকে। কিন্তু সে সূক্ষ্ম শরীরীরা কি সহজে তাড়িত হবার? অনন্য পায়ে হয়ে আলোয়ানের সাহায্যেই গোয়াড় হয়ে তাকে ধোঁয়ার তাল সামলাতে হয়। নাকের দুর্গ রক্ষা করে আসন্ন দুর্গতি বাঁচিয়ে তারপরে সে মাথা বাঁচাতে চেষ্টা করে। মাথা মানে তার মাথার মর্যাদা। সে বলে, বাহ বারে, আর আর তুমি বুঝি হুঁকো টানতে না ছোটবেলায়? হুঁকো খেলে বুঝি ধূম্রপান করা হয় না বটে? প্রতিপক্ষের মাথা ফাটানোই নিজের মাথা বাঁচানোর সর্বশ্রেষ্ঠ উপায় বলে গোবরার ধারণা। হ্যাঁ, বললেই হলো আর কি, বলে দিলেই হলো। আমলই দেন না হর্ষবর্ধন। হ্যাঁ, মামার হুঁকোয় টান মারতে না তুমি? সত্যি করে বলো তো, সত্যি করে বলো। হর্ষবর্ধন এবার ঈষদুষ্ণই হন। এই, তোর কি আক্কেল গোবরা? হুঁকো খেলে এঁটো খাওয়া হয় তা জানিস? আর আমাকে কখনো দেখেছিস কারোর এঁটো খেতে? বলে বাবারই এঁটো খায়নি কখনো, তাই কত লোকে আগ্রহ করে খায়, পেলেই খেয়ে ফেলে। আর আমি কিনা খাবো মামার এঁটো হওয়া হুঁকো? ছ্যা 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 ছ্যা। বলতে পারবে না খেয়েও। বাবা, মাথা থাকলে তো মনে থাকবে তোমার। গোবর্ধনও গরম হয়ে ওঠে। ধূম্রপান করলে কি আর মাথা থাকে? একেবারে কুমড়ো হয়ে যায় মানুষ। তখন কেবল ওই চালের উপর চলে, আসল চাল কুমড়োর মতো। বটে? হ্যাঁ, আমি সচক্ষে দেখেছি তোমায় মামার হুঁকোয় টান মারতে। তাই নাকি? কতবারই দেখেছি, বললে শুনবো কেন? গোবরা কিছুতেই নিজের গো ছাড়ে না। তো দেখেছিস তো কি হয়েছে? সে কখনো মামা খেয়ে যাবার পরে নয়, দিব্যি গেলে বলতে পারি মামার আগে, ঢের আগে। মামা যখন খায়নি তখন খেয়েছি। দেখে ফেলেছিস তো, মাথা কিনে নিয়েছিস আমার একবারে। বেশ, তাহলেই হলো, ধূম্রপান নিয়ে কথা। হ্যাঁ, গোবরা দাদাকে একেবারে ল্যাজে গোবরে করে দেয়। হর্ষবর্ধন সত্যি এবার খাপ্পা হন। তোর যেমন মাথা, হুঁকো টানলেই ধূম্রপান হয় বুঝি? বলি, সে হুঁকোর মাথায় কি কলকে বসানো থাকতো শুনি? ধোঁয়াই হতো না তো আবার ধূম্রপান। তামাকের সঙ্গে টিকের সম্পর্ক নেই, যাকে বলে কাকস্য পরিবেদনা। এ যাচ্ছে তাই একেবারে। ধূম্রপান করেছি নাকি আমি? খুঁটিনাটির দিকে তার কড়া নজর। দাদা, কলকেও টানে আবার হুঁকোও টানে মানুষ, ঠিক আছে? আলাদা আলাদাও টানা যায় ওদের। ওদের একটাকে ধরে টান মারলেই তো হলো, কলকে না থাকলো তো কি হয়েছে? গোবরার চুলচেরা বিতর্ক। বাহ, আরে বাবা, সে তো এমনি ওই ফড়ফড় করে ওই হুঁকোই টানতাম, প্লাস্টিক করতাম কেবল। টেনে টেনে দেখতাম কেমন। প্র্যাকটিসই করো আর প্র্যাকটিসই করো, একই কথা হলো। তাতেই ঘ্রাণে অর্ধেক ভোজন হয়ে গেছে। নিশ্চয়ই মাথার আর্ধেক আর নেই কো তোমার, আধখানা খোয়া গেছে আলবাত। গোবর্ধন জোর গলাতেই তার গবেষণা জাহির করে। তখনই ধোয়া গেছে, সেই দিনই তৎক্ষণাৎ গেছে। হুঁকো একবার টানলেই হলো, আর কি রক্ষে আছে তাহলে? বটে, সে যদি তোর ধূম্রপান হয়ে থাকে তবে ওই তোকে টানলেও আমার ধূম্রপান হয়, আলবাত হয়। কিন্তু এই বলে গোবরার ঘাড় ধরে সজোরে টান লাগান হর্ষবর্ধন। আজ তো একটা অবতার বলেই ওকে তার চিরকালের ধারণা, এমনকি প্রায় বদ্ধমূল কুসংস্কারেই দাঁড়িয়ে গেছে বলতে গেলে। কিন্তু না, হুঁকো নয়, ভগবানের দশম দশার সাক্ষাৎ কলকি বলেই ওর ভ্রম হতে থাকে এখন। কিন্তু যাই বলো দাদা, ধূম্রপান করলে আর রক্ষে নেই, মাথার তফাৎ তক্ষুনি গয়া, নয় কি? গোবরাও দাদাকে টেনে নিজের দল ভারী করতে চায়। তোমারও মাথা নেই, আমারও মাথা নেই, দুজনেরই কারুর মাথা নেই এক্কেবারে। কেউ যে মাথায় হাত বুলি আরাম পাবে তার উপায় নেই। হাসি মুখেই ওর দীর্ঘ নিঃশ্বাস পড়ে। যাগে যেতে দে। ও, আর উচ্চবাচ্য করিস নে, লোকে টের না পেলেই হলো, চেপে যা। ঘাড়ের ওপর ওই ধরনের কিছু একটা থাকা নিয়ে কথা, বুঝলি? তার ভেতর কি আছে, ঘিলু আছে না গোবর আছে, কে দেখতে গেছে? হ্যাঁ, কিন্তু যাই বল গোবরা, গন্ধটা নেহাত মন্দ না রে। ধোঁয়া পাচ্ছিস চুরুটের? আমার তো বেশ ভালোই লাগছে রে ভাই। হ্যাঁ, ধূম্রপান করি আর কি তোমার কথায়। যাও বা একটু মাথা আছে, তাও যাক।
নাকের উপর থেকে আলোয়ানের চাপ আলগা করতে একদম আগ্রহ নেই গোবরার। পরের পরামর্শ শুনে মরি আর কি। খাসা খোস ভাই কিন্তু ভাই, দাদা নাক ভরে প্রাণপণে আঘ্রাণ নেন। শুকতেই এমন, খেতে কেমন কে জানে। গোবর্ধন তবু প্রলুব্ধ হয় না। দাদা, ও টানছে টানছে, তুমি আবার গায়ে পড়ে ধূম্রপান করতে যাচ্ছ কেন? মরবে শেষটায়, মাথা খাবে নিজের। নিজের মস্তকটি বলি নিজেই চর্বণ করবে নাকি? দাদাকে সে সাবধান করতেই চায়। দাদা, হর্ষবর্ধন দাবড়ে দেন গোবরাকে। এই এত মাথা ব্যথা কেন রে তোর? হ্যাঁ, নিজের মাথা কোথায় তার ঠিক নেই, পাত্তাই নেই তার। উনি এসেছেন পরের মাথা সামলাতে, আক্কেল দেখো না, মাথাই নেই তার, মাথা ব্যথা। হ্যাঁ, দাদার কাঁধের ওপরের সেই বাহুল্য মাত্রের দিকে সে তাকায় আর মাথা ঘামাতে থাকে। মাঝপথে দাদা বাস থেকে নামতে ব্যস্ত হন। হঠাৎ গোবরা, চ চ, নেমে পড়ি, ওঠ ওঠ, ওঠ, ওঠ। গোবরা বিস্মিত হয়। বা এখানে কেন? আমরা আমরা কালীঘাটে নামবো যে, কালী দর্শনে যাচ্ছি না? আরে ধুর তোর কালী দর্শন, লোকটা নেমে গেল যে, দেখছিস নে? হর্ষবর্ধন চোখে কেবল ধোঁয়া দেখছেন তখন। ওই চুরুটগুলো কোথায় কিনতে পাওয়া যায় জেনে নিতাম ওর কাছে। গোবরার মুখে রা নেই। পরসৌমপদী এই যৎসামান্য ধূম্রপানের বিকল্পেই দেখতে না দেখতে দাদার মস্তিষ্ক বিপর্যয় ঘটে গেছে। সত্যি তবে তাই? কি সর্বনাশ! ভাবতেও তার রোমাঞ্চ হয়। আয় গোবরা, এদিকে আয়, 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 আয় বলছি, আয় বলছি, আয়। হর্ষবর্ধন বেশি কথার ফুরসত না দিয়ে এক হ্যাঁচকায় ওকে টেনে নিয়ে হুড়মুড় করে নেমে পড়েন মাঝ রাস্তায়। বাস থেকে নেমেই চুরুটটা ফেলে দিয়েছিলেন ভদ্রলোক। পেল্লায় একটান মেরে দিয়েই না, কই গেল? সামান্যই তখন ভুক্তাবশিষ্ট ছিল সেটার। চুরুটের সেই উপসংহার, সেই ধ্বংসাবশেষকে ধূলিসজ্জা থেকে সাগ্রহে কুড়িয়ে নিলেন হর্ষবর্ধন। এই তো। তারপরে কাছাকাছি একটা বাড়ির রোয়াকে গিয়ে আয়েশ করে বসে আরামে টান মারতে শুরু করলেন। আরে গোবর্ধন হাঁ হাঁ করে ওঠে। আরে আরে, এঠো এঠো, করছো কি দাদা? এঠো যে, এঠো খাচ্ছ ওই লোকটার। হর্ষবর্ধন তথাপি ক্ষান্ত হন না, প্রায় ওটাকে মুখস্থ করে ফেলেছেন ততক্ষণে। গোবর্ধন বিস্ময়ে ভেঙে পড়ে। অবাক করলে দাদা, বলছিলে না যে বাবার এঠো তুমি খাও না নাকি বড়? যা যা, ওই লোকটা কি আমার বাবা নাকি? ওর এঠো খাবো না কেন? হ্যাঁ, ও তো আমার মামাও নয়। ওর এঠো খেতে কি হয়েছে? নাই বা হলো বাবা, তাই বলে তুমি? যা যা, নিজের চরকায় তেল দেগে। বুড়ো বাপকে তোর আর গায়ত্রী শেখাতে হবে না। হুস, হুস, হুস। একটার পর একটা, তারপর আরো একটা, এমনি করে চুরুটের সঙ্গে তার টানাটানি চলতে থাকে। অবশেষে এক মুখ ধোঁয়া ছেড়ে ধোঁয়ায়িত হয়ে অমায়িক ভাবে তিনি হাসেন। আরামে তার চোখ বুজে আসে। হাতটা বাড়িয়ে গোবর্ধনের দিকে চুরুটের পরিশিষ্টটা এগিয়ে ধরে বলেন, এই গোবরা, তোর মাথায় তো কিছুই নেই, একেবারেই ফাঁকা। নে, একটু ধোঁয়া দিয়ে ভরিয়ে নে। গোবরা থ হয়ে দাঁড়িয়ে থাকে, বিস্ময়ে থই পায় না। ধূম্রপানের কুফল তার চোখের সামনে ধূমায়মান হয়ে ওঠে। তার দাদাকেই ধূম্রলোচনের দ্বিতীয় সংস্করণ রূপে প্রকাশিত হতে দেখে তার চোখ দিয়ে জল গড়িয়ে আসে। ভগ্ন কণ্ঠে সে বলে, দাদা, শেষটায় তুমিও একটা কিন্তু ধুঁয়ো না ধরেই সে থেমে যায়। দূর। নোটে গাছতলার গল্পে আজ শুনছিলেন শিবরাম চক্রবর্তীর গল্প ধূম্রলোকে হর্ষবর্ধন। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই জানান নিচের কমেন্ট বক্সে।
ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং প্লিজ প্লিজ অনেক শেয়ার করে আমাদের গল্পগুলো পৌঁছে দিন আরো অনেক মানুষের কাছে। শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। খুব শিগগির ফিরে আসব আরো মজার গল্প নিয়ে। আমাদের মেম্বারশিপ নিয়ে অথবা সুপার থ্যাঙ্কস ব্যবহার করে আমাদের সাহায্য করতে পারেন। মজার মজার আরো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোটে গাছতলার গল্প। খুব ভালো থাকুন, হাসতে থাকুন, শুনতে থাকুন নোটে গাছতলার গল্প। আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।